বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অদ্ভুত, একটা সাইকো কিলারের গল্প, যে নিজেই পুলিশকে তার করা সব খুনের কথা জানায়। কিন্তু ঘটনাটা অদ্ভুত। এত তথ্য থাকা সত্ত্বেও পুলিশ ওই খুনির বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণই পায় না। বরং জিজ্ঞাসা তল্লাশি চালাতে চালাতে পুলিশ অফিসাররাও যেন ধীরে ধীরে নিজেদের চাকরি হারাতে বসে। এভাবে কিভাবে সম্ভব? কি রহস্য লুকানো আছে ওই ঘটনার পিছনে? ঠিক এই কারণে আমরা আজ 2018 সালের এক অসাধারণ ক্রাইম থ্রিলার ডার্ক ফিগার অফ ক্রাইমের গল্পে ডুব দেব। মুভিটা বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হলেও এর সাসপেন্স এমন একদম ধারালো যে অনেক কাল্পনিক থ্রিলারকেও হার মানাতে পারে। তাই এখন আর কথা বাড়াবো না, চলে যাই সরাসরি কাহিনীতে। ধাপে ধাপে আমরা দেখব কি ঘটেছে, কি প্রশ্ন উঠেছে, আর শেষ পর্যন্ত কি রহস্য ফাঁস হয়। শুরুতেই আমরা পরিচিত হই গল্পের মূল চরিত্র কিমের সঙ্গে। সে নার্কোটিক্স ডিপার্টমেন্টের একজন দক্ষ ডিটেকটিভ। একদিন একটি মামলার তদন্ত করতে গিয়ে কিমের দেখা হয় তাইহো নামের এক রহস্যময় লোকের সঙ্গে। কথোপকথনের মাঝেই তাইহো হঠাৎ কিমকে অবাক করে দিয়ে জানায় কয়েক বছর আগে সে টাকার লোভে একটি ব্যাগ কোথাও লুকিয়ে রেখেছিল, আর সেই ব্যাগের ভেতরেই ছিল একটা লাশ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তখন নাকি সে জানতই না ব্যাগের ভেতরে কি আছে। কিম ঘটনাটা জানতে পেরে লাশটির বিস্তারিত জানতে চায়, কিন্তু তাইহো টাকা ছাড়া মুখ খুলতে নারাজ। পরিস্থিতি সামলাতে কিম তাকে $100 একটা নোট আর নিজের ভিজিটিং কার্ড দিয়ে দেয়। টাকা হাতে পেয়েই তাইহো বেশ খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তথ্য দেওয়ার আগেই হঠাৎ পুলিশ এসে তাকে মাটিতে ফেলে হাতকড়ি পুড়িয়ে নিয়ে যায়। কিম অবাক হয়ে পুলিশকে কারণ জিজ্ঞেস করলে তারা জানায় তাইহো আসলে তার প্রেমিকাকে খুন করেছে, আর সেই হত্যাকাণ্ডের পর থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই কথা শুনে কিম একেবারে স্তব্ধ হয়ে যায়। যে লোকটা কয়েক মিনিট আগেও তার সামনে নিরীহ চেহারায় বসেছিল, সেই মানুষটাই আসলে খুনি। ব্যাপারটা কিমের কাছে একেবারেই হজম হচ্ছিল না। যাই হোক, দেখতে দেখতে 3 মাস কেটে যায়। তারপর হঠাৎ একদিন কিমের ফোনে আসে জেল থেকে একটি কল। অপর প্রান্তে সেই পরিচিত কণ্ঠস্বর, তাইহো এবার কিমকে চমকে দিয়ে জানায় সে শুধু একটা নয়, আরও 6টা খুন করেছে। আর যদি কিম সেই খুনগুলোর তথ্য জানতে চায়, তাহলে তাকে অবশ্যই জেলে এসে দেখা করতে হবে। এ কথা শুনে কিমের মাথায় যেন বজ্রপাত হয়। সে বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। আসলে কিমের আসল আগ্রহ শুধু নার্কোটিক্স কেসে সীমাবদ্ধ নয়, তার ভেতরে আলাদা এক টান আছে এমন সব পুরনো অপরাধের কেস সমাধান করার প্রতি, যেগুলো এখনও অমীমাংসিত থেকে গেছে বা প্রমাণের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ভাবনা চিন্তার পর অবশেষে কিম সিদ্ধান্ত নেয় তাইহোর ব্যাপারে আরও খোঁজ নেওয়ার। সে তাইহোর কেসের দায়িত্বে থাকা ইনভেস্টিগেশন অফিসারের সাথে দেখা করতে যায়। অফিসার কিমকে জানায় তাইহোর কথার উপর ভরসা করা ঠিক নয়, কারণ এর আগেও তাইহো পুলিশের কাছে 3টে খুনের তথ্য দিয়েছিল, কিন্তু তার দেখানো জায়গাগুলো খুঁড়েও কোনো প্রমাণ মেনেনি। তাই ওই অফিসার কিমকে সতর্ক করে দেয় এই লোকের কথা খুব সিরিয়াসলি নিও না, ওর অর্ধেক কথাই মিথ্যা। তবুও কৌতূহল সামলাতে না পেরে কাউকে কিছু না জানিয়েই কিম জেলে তাইহোর সাথে দেখা করতে যায়। তাদের কথোপকথনে তাইহো কিমকে জানায় পুলিশ আসলে তার বিরুদ্ধে ভুয়া প্রমাণ দাঁড় করিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা শুনে কিম খানিকটা দ্বিধায় পড়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, তাহলে কি তাইহো নির্দোষ? কিন্তু তাইহো সরাসরি স্বীকার করে সে খুন করেছে ঠিকই, তবে পুলিশের সংগ্রহ করা প্রমাণগুলো সঠিক নয়। এরপর সে কিমকে এক গোপন লোকেশনের কথা জানায়, যেখানে গেলে নাকি আসল প্রমাণ পাওয়া যাবে। কিন্তু কিম তার কথা সহজে বিশ্বাস করে না, কারণ একজন খুনি কেন ইচ্ছা করেই পুলিশের হাতে নিজের অপরাধের প্রমাণ তুলে দেবে? ব্যাপারটা কিমের কাছে একেবারেই অস্বাভাবিক মনে হয়। তার মাথায় তখন বারবার ভেসে উঠছিল সেই ইনভেস্টিগেশন অফিসারের সতর্কবাণী, তাইহো তোমাকে মিসগাইড করছে। কিম বুঝতে পারছিল না সে কি একজন ধূর্ত অপরাধীর ফাঁদে পা দিচ্ছে, নাকি সত্যি অজানা কোনো রহস্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তাইহো এবার খোলাসা করে জানায় সে আসলে একটা ডিল করতে চায়। শর্ত হলো কিম তার সাজা কমানোর ব্যবস্থা করবে, আর বিনিময়ে সে একে একে সব খুনের তথ্য দিয়ে দেবে। তাইহো কিমকে একটা জায়গার ম্যাপ এঁকে দিয়ে সেখান থেকে সরে যায়। কিমও সত্যতা যাচাই করতে ম্যাপে দেখানো লোকেশনে পৌঁছে আর চারপাশ খুঁটিয়ে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা পাখির বাসার ভেতর ফেলে কিম বের করে আনে এক টুকরা দড়ি আর সেই মেয়েটার জামা, যা খুনের প্রমাণ হিসেবে যথেষ্ট। এই আবিষ্কারের পর তাইহোর প্রতি কিমের ভেতরে কিছুটা বিশ্বাস জন্মায়। সে প্রমাণগুলো আদালতে উপস্থাপন করে, আর এর ফলেই তাইহোর মামলার দায়িত্বে থাকা ইনভেস্টিগেশন অফিসারকে মিথ্যা প্রমাণ সাজানোর অপরাধে সাসপেন্ড করে দেওয়া হয়। ফলে তাইহোর ফাঁসির সাজা মাফ হয়ে সেটি পরিবর্তিত হয়ে দাঁড়ায় 15 বছরের কারাদণ্ডে। অবশ্যই ঘটনায় ইন্সপেক্টর কিমের প্রতি ওই অফিসারের রাগ চরমে পৌঁছে যায়, কিন্তু কিম সেদিকে ভ্রুক্ষেপ না করে না, বরং আবারও তাইহোর কাছে ফিরে গিয়ে বাকি 6টা হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চায়। তাইহো এবার এক একে খাতায় সিরিয়াল অনুযায়ী প্রতিটি খুনের বিবরণ লিখতে শুরু করে, এমনকি কোথায় গেলে প্রমাণ মিলবে তাও লিখে দেয়। তাকে এত গুছিয়ে নিজের খুনের বিবরণ দিতে দেখে কিম স্তব্ধ হয়ে যায়। আর তখনই তাইহো এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করে। সে জানায় খুন করা তার পেশা নয়, এটা তার শখ। মাঝে মাঝে যদি কাউকে না মারে তার মাথা একেবারেই ঠিক থাকে না। এ বলেই তাইহো আবার লিখতে শুরু করে, কিন্তু 3 জনের ডিটেল লেখার পর হঠাৎ থেমে যায়।
কিম কারণ জানতে চাইলে তাইহো শর্ত দেয়, বাকি তথ্য চাইলে তাকে কিছু টাকা এবং তার পছন্দের একটা সানগ্লাস এনে দিতে হবে। কিম ভীষণ বিরক্ত হলেও তথ্যগুলোর প্রয়োজনীয়তা তাকে বাধ্য করে তাইহোকে টাকা দিয়ে দিতে। তবে কিমের মাথায় ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন, জেলের ভেতর একজন বন্দির সানগ্লাস দিয়ে কি দরকার? তখন তাইহো হাসতে হাসতে বলে, আমি সিরিয়াল কিলার হলেও এখানে কেউ আমাকে পাত্তা দেয় না, কিন্তু সানগ্লাস পরে একটু স্টাইল করলে অন্তত সবাই আমাকে সম্মান করবে। কি আর করার, শেষ পর্যন্ত কিম তাইহোর সে বোকামি ভরা সত্ত্বেও মেনে নেয়। সানগ্লাসের টাকা দিয়ে সে তাইহোর কাছ থেকে নতুন ইনফরমেশন সংগ্রহ করে বেরিয়ে পড়ে তদন্তে। প্রথমেই সে পৌঁছে যায় নদীর পাড়ে। তাইহোর দেওয়া তথ্য অনুযায়ী বহু বছর আগে সে একজন ট্যাটু আর্টিস্টকে খুন করে সেই নদীতে লাশ ফেলে দিয়েছিল। কিন্তু যেহেতু ঘটনা অনেক পুরনো, আশেপাশে খোঁজ করেও কিম কোনো তথ্য পায় না। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সার্ভার রুম থেকে তাকে জানানো হয় এত পুরনো ফুটেজ আর রাখা হয়নি, সব ডিলিট করে দেওয়া হয়েছে। এবার কিম বুঝতে পারে অফিসিয়াল অনুমতি ছাড়া আনঅফিসিয়ালি এসব পুরনো কেস খোঁজাখুঁজি করতে গেলে সে বড় সমস্যায় পড়বে। তাই সে সোজা তাদের চিফের কাছে পারমিশন চাইতে যায়। কিন্তু চিফ প্রথমে তাতে একদম রাজি হয় না, কারণ এর আগেও এক অফিসার একইভাবে পুরনো কেসে জড়িয়ে নিজের জীবন ধ্বংস করে ফেলেছে, চাকরি গেছে, পরিবারের সাপোর্টও হারিয়েছে। এখন সেই দুর্ভাগ্য অফিসারকে একটা পার্কে সাধারণ অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে হচ্ছে। এসব শোনার পরও কিম তার অবস্থান থেকে এক চুলো নড়ে না, বরং জেদ ধরে বসে থাকে। শেষমেশ চিফ বাধ্য হয়ে তাকে অফিসিয়াল পারমিশন দিয়ে দেয়। এরপর কিম একা একাই তাইহোর বলা সব জায়গায় খোঁজ নিতে শুরু করে। প্রথম 2টা লোকেশনে গিয়ে কোনো রকম ক্লু পায় না, তবে সেখানকার বেশিরভাগ মানুষই কিমকে সতর্ক করে দেয় যেন সে তাইহোর কথায় বিশ্বাস না করে, কারণ তাইহো একটা মিথ্যুক। তবুও কিম তাদের কথা উপেক্ষা করে 3য় লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে পার্ক নামের এক লোকের সন্ধান পায়, যাকে তাইহো কুপিয়ে হত্যা করেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, সেখানে গিয়ে সে দেখে পার্ক এখনও বেঁচে আছে এবং সুস্থ সবলভাবে নিজের ক্লাব চালাচ্ছে। তার সাথে কথা বলতে গেলেও সেও কিমকে একই কথা হলে যে তাইহোর কথায় বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এসব দেখার পর কিমেরও মনে হতে থাকে যে সে হয়তো সত্যিই তাইহোর কথায় বিশ্বাস করে ভুল করেছে। তাই পরদিন সকালে সে আবারও তাইহোর সঙ্গে দেখা করতে যায়। সে তাইহোকে পার্কের বিষয়টা জানালে তাইহো বলে ওঠে তার এতগুলো খুনের মধ্যে সে কাকে খুন করেছিল আর কাকে ছেড়ে দিয়েছিল সেটা তার ঠিকঠাক মনে নেই। তবে কিম তার কথা শুনে বুঝে যায় তাইহোকে মুখ খোলাতে গেলে এখন তাকে আবারও টাকা দিতে হবে। তাই সে তাইহোকে কিছু টাকা আর তার পছন্দের ওই ব্র্যান্ডেড সানগ্লাসটা দিয়ে দেয়। সেটা পাওয়ায় তাইহো খুশি হয়ে কিমকে একটা মেয়ের ডিটেলস বলতে শুরু করে। তাইহো মূলত একসময় ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করত। একদিন তার ট্যাক্সিতে উঠে যাওয়া একটি মেয়েকে সে মাঝরাতে সুযোগ বুঝে খুন করে। কথা অনুযায়ী সে মেয়েটির দেহের অর্ধেক কবরস্থানে পুঁতে রেখেছিল এবং বাকিটা নদীতে ভাসিয়ে দিয়েছিল। কিম তাইহোর দেওয়া তথ্য অনুসারে কবরস্থানের খোঁজ শুরু করে। অদ্ভুত ব্যাপার হলো, এবার সে সত্যি একটি কবরস্থানের সন্ধান পায়। তবে গতবারের হতাশার কারণে এবার কিম পুরোপুরি তাইহোকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে প্রথমে মেয়েটির পরিচয় এবং ঘটনা সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। মেয়েটির নাম ছিল ওজিহি এবং এই হত্যাকাণ্ড ঘটেছিল 2008 সালে। কিম ওজিহির বাড়িতে পৌঁছায়। সেখানে শুধু তার দাদি ছিলেন, কেউ আর বেঁচে নেই। সবচেয়ে কষ্টের বিষয়, দাদি এখনও জানেন না যে তার নাতনি পৃথিবীতে নেই। তিনি কিমের কাছে হাত জোর করে অনুরোধ করেন তার নাতনিকে খুঁজে বের করার জন্য। দেখে কিম আর কিছু বলতে পারল না। সে বৃদ্ধা মহিলাকে আশ্বস্ত করে সেখান থেকে চলে আসে। এরপর কিম খুঁজতে শুরু করে তাইহো ট্যাক্সি ড্রাইভার হিসেবে কোথায় কাজ করত। খুঁজতে খুঁজতে সে পৌঁছায় একটি গ্যারেজে, কিন্তু সেখানে তাইহোর সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না, কারণ সে সেখানে পার্ট টাইম কাজ করত। এরপর কিম লোকাল পুলিশের সাহায্য নিয়ে কবরস্থানে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছতেই দেখল কবরস্থানে ইতিমধ্যেই খোঁড়াখুড়ি চলছে। একজন স্থানীয় লোক জানায় ওই কবরস্থান সরিয়ে একটি টাওয়ার বানানোর প্রস্তুতি চলছে। কিম তা শুনে গভীর চিন্তায় পড়ে যায়। সে লোকগুলোকে অনুরোধ করে কিছু সময়ের জন্য কাজ বন্ধ করায়। এরপর পুলিশদের সঙ্গে মিলিয়ে লাশের কাটা অংশ খুঁজতে শুরু করে। স্বাভাবিকভাবেই এত বছর আগের লাশ খুঁজে বের করা মোটেই সহজ নয়, তবু তারা অক্লান্ত চেষ্টা চালায়। দুর্ভাগ্যবশত কিছু পশুর হাড় ছাড়া আর কিছুই পাওয়া যায় না। পুলিশ তখন কিমের ওপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কিম হার মানে না। বারবার মনে হচ্ছিল এই জায়গায় অবশ্যই কিছু পাওয়া যাবে, তাই সে নিজের মতো করে কাজ চালিয়ে যায়। কিমের দৃঢ় মনোভাব দেখে ইন্সপেক্টর জো তার পাশে দাঁড়ায় এবং সাহায্য করতে থাকে। দুজনের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে তারা মানুষের হাড়ের সন্ধান পায়। পরদিন কিম সেই ছবিগুলো পাবলিক প্রসিকিউটরকে দেখায়। সে চেয়েছিল এই প্রমাণ দিয়ে তাইহোকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কিন্তু উকিল জানায় এই সামান্য ছবিতে তাইহোর কিছু হবে না। যথাযথ প্রমাণ ছাড়া এত বছর আগের কেসে তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। কিম আবারও তাইহোকে জিজ্ঞাসাবাদ করতে যায়। এবার একেবারে আটঘাট বেঁধে ইন্টারোগেশন রুমের চারপাশে ক্যামেরা লাগানো হয়, যেন তাইহোর প্রত্যেক কথার রেকর্ড হয়। কিন্তু তাইহো সাবধান হয়ে যায়। কিম যখন ওজিহির হত্যার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাইহো হঠাৎ পুরো বিষয়টাই অস্বীকার করে।
সে চিৎকার করে দাবি করতে থাকে, তুমি আমাকে টাকা খাইয়ে মিথ্যে স্বীকারোক্তি নিয়েছ, আমি কিছুই জানি না। কিম বুঝতে পারে তাইহো আবারও চালাকি করছে। সে তাকে সতর্ক করে, কিন্তু কোনো লাভ হয় না। তাইহো ফিসফিস করে কিমকে বলে, চাইলেও তুমি আসল সত্যিটা কখনোই বের করতে পারবে না। উকিল এসব দেখে বেশ হতাশ হয়। তার কিমের ওপর রাগ হতে থাকে যে কেন সে তাইহোকে টাকা দিতে গেল। এদিকে কিম বেচারারও একই অবস্থা, সে যে কি করবে সেটাই বুঝতে পারছিল না। তাইহোর স্বীকারোক্তি না দেওয়ার কারণে সবকিছু পণ্ড হয়ে যাচ্ছিল। তার স্বীকারোক্তি ছাড়া এত পুরনো কেসের কোনো প্রমাণ বের করাও সম্ভব নয়। কিন্তু এখানেই শেষ নয়, তার হতাশা আরও বাড়িয়ে দেওয়ার জন্য একটা গিফট বাইরে তার জন্য অপেক্ষা করছিল। বাইরে বেরিয়ে এসে জানতে পারে কবরস্থান থেকে পাওয়া হাড়গুলোর ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। কিন্তু সেই রিপোর্ট থেকে জানা যায় সেগুলো ওজিহির নয়। ওজিহির খুন হয়েছিল 2008 সালে, আর ফরেন্সিক রিপোর্টে পাওয়া মেয়েটা তারও 4-5 বছর আগে মারা গিয়েছে। এটা জানার পর কিম এই কেসের আশা একরকম ছেড়েই দেয়। তবে তার মনে প্রশ্ন জাগে, যদি ওই লাশটা ওজিহির না হয়ে থাকে তাহলে সেটা কার, আর তাকে খুন করলই বা কে? অদ্ভুত এক গোলধাঁধায় আটকে যায় কিম। তাই আর কোনো উপায় না পেয়ে সে এক্স ইন্সপেক্টর স্যামের সাথে গিয়ে দেখা করে, যার কথা কিমের বস তাকে বলেছিল, অর্থাৎ যে লোকটা পুরনো কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে চাকরি হারিয়ে এখন পার্কে চাকরি করছে। কিম তার কাছে তাইহোর ব্যাপারে জানতে চাইলে স্যাম বলে, তাইহো একজন মিথ্যাবাদী। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিমকে ব্যবহার করবে, তাকে মিথ্যে খুনের ইনফরমেশন দিয়ে ব্যস্ত রাখবে, আর যদি কিম কোনোভাবে আসল প্রমাণ পর্যন্ত পৌঁছেও যায় তাহলে তাইহো আদালতে সেগুলো অস্বীকার করবে এবং এই পুরো দোষটা সে কিমের ঘাড়ে চাপিয়ে দেবে। এমনও হতে পারে যে সে কিমকেই খুনি বানিয়ে দিল। এতে কিমের প্রমোশন তো আটকাবেই, তার সাথে তাকে সবার সামনে অপমানিত হতে হবে এবং নিজের চাকরিটাও হারাতে হতে পারে। আসলে স্যাম এসব কথা বলার কারণ হচ্ছে, সেও নিজে তাইহোর কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে ঠিক এমন পরিস্থিতিরই সম্মুখীন হয়েছিল, যে কারণে সে কিমকে সতর্ক করে দেয় যে তার এসব থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত। কিন্তু কিম তো এত সহজে হার মেনে নেবে না। তাই সে সেখান থেকে ফিরে গিয়ে জোয়ের সাথে মিলে আবারও তাইহোর বলা প্রত্যেকটা কেসের ব্যাপারে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে থাকে। তাইহোর কথা অনুযায়ী সে প্রথম খুনটা করেছিল কিশোর বয়সে, কিন্তু ব্যাপারটা যেহেতু অনেক আগের তাই এই ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। দ্বিতীয় খুন করেছিল যখন সে ট্যাক্সি চালাতো, তবে সেটারও কোনো প্রমাণ নেই। তৃতীয় খুন করেছিল পার্ক নামের সেই ব্যক্তির, কিন্তু সেই ব্যক্তি তো আজও বেঁচে আছেন এবং সুস্থ আছেন। লিস্ট অনুযায়ী চতুর্থ খুন ছিল একটা কলেজের সামনে, কিন্তু ইনভেস্টিগেশনে সেই খুনের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। আর 6 নম্বর খুনের অপরাধে তো সে সাজা পাচ্ছেই। তাহলে এখন আসে 5 নম্বর খুনের কথা। তাইহোর কথা অনুযায়ী সে একটা বিল্ডিংয়ের পাশে একটা ছেলেকে খুন করেছিল। এই ঘটনাটা যেহেতু কিছুদিন আগেই ঘটেছে, তাই এটাই এখন কিমদের কাছে একমাত্র আশার আলো। যদিও এখনও পর্যন্ত এই খুনের ব্যাপারে কোনো তথ্য তাদের হাতে নেই, তবে কিমের বিশ্বাস ভালোভাবে খতিয়ে দেখলে কোনো না কোনো প্রমাণ তারা অবশ্যই খুঁজে পাবে, যে কারণে সে এবং জো মিলে এবার এই কেসের ইনভেস্টিগেশনে উঠে পড়ে লাগে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাই হতো 6টা নয় বরং 7টা খুন করেছিল। তাহলে সপ্তম ব্যক্তিটি কে ছিল সেটা আমরা সামনেই জানতে পারব। পরদিন কিম তাইহোর দেখানো সেই জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা খুঁজেও বিশেষ কিছু ক্লু খুঁজে পায় না। হতাশ হয়ে সে আবারও তাইহোর কাছে ফিরে আসে এবং 5 নম্বর কেসের ব্যাপারে জানতে চায়। তাইহো এবার জানায়, এক রাতে নেশার ঘরে আমি ছুরি দিয়ে লোকটাকে আঘাত করেছিলাম, এরপর তার লাশটা আগুনে পুড়িয়ে ফেলি। সেই আগুনেই আমার প্রিয় লেদারের জ্যাকেটটাও ছাই হয়ে যায়। কিম সেটা শুনে তৎক্ষণাৎ আগুনে পুড়ে যাওয়া মানুষের পুরনো রিপোর্টগুলো বের করে আনে। অবশেষে তাইহোর বর্ণনার সাথে মিলে যাওয়া একজন ভিকটিমের সন্ধান মেলে। এরপর কিম সেই ঘটনার জায়গায় গিয়ে চারপাশ ভালোভাবে তল্লাশি শুরু করে। তবে সমস্যা হলো, আগুনে সবকিছু এতটাই পুড়ে গেছে যে সেখানে বিশেষ কোনো প্রমাণ বাকি নেই। এরপর কিম সেই ঘটনার জায়গায় গিয়ে চারপাশ ভালোভাবে তল্লাশি শুরু করে। তবে সমস্যা হলো, আগুনে সবকিছু এতটাই পুড়ে গেছে যে সেখানে বিশেষ কোনো প্রমাণ বাকি নেই। কিন্তু সেখান থেকে বেরোনোর সময় হঠাৎ একটা জিনিস তার চোখে পড়ে, একটি জুতোর ছাপ। শুধু তাই নয়, কাছেই পড়েছিল একটি ছুরির হাতল। কিমের সন্দেহ হয় এই হাতলটাই সেই খুনের অস্ত্রের অংশ হতে পারে, তাই সে সেটা প্রমাণ হিসেবে সংগ্রহ করে রাখে। তবে সেই জুতোর মালিকের কোনো খোঁজ নেই। এরপর কিম এবং জো মিলে আশেপাশের দোকানগুলোতে তাইহোর সেই পোড়া জ্যাকেটের খোঁজ নিতে শুরু করে। যদিও জোয়ের এটা মনে হচ্ছিল না যে তাইহোর মতো এত স্মার্ট একজন কিলার মার্ডারের পর তার জ্যাকেটটা ঠিক করতে দেবে। তবে কিমের বিশ্বাস ছিল সে নিশ্চয়ই ওই জ্যাকেটের খোঁজ পাবে, কারণ স্মার্ট হওয়ার পাশাপাশি তাইহো অনেক গরিবও ছিল। যদি সে গরিব না হতো তাহলে তাকে জেলে বসে কিমকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে হতো না,
আর এমন একজন মানুষের জন্য অরিজিনাল লেদারের জ্যাকেট খুবই মূল্যবান একটা জিনিস, তাই এত সহজে কেউ মূল্যবান জিনিস হাতছাড়া করতে চাইবে না। যাই হোক, তারা আশেপাশের দোকানগুলোতে খোঁজাখুঁজি করে ফাইনালি এক বৃদ্ধ লোকের কাছে সেই জ্যাকেটের সন্ধান পায়। বৃদ্ধ লোকটা জানায় তাকে ওই রাতে কেউ একজন একটা পোড়া লেদারের জ্যাকেট ঠিক করতে দিয়ে গিয়েছিল। কিম তখন তাকে তাইহোর ছবি দেখালে লোকটা তাকে আইডেন্টিফাই করতে পারে না। আসলে বয়স হওয়ার কারণে সে কোনো কিছুই ঠিকঠাক মনে রাখতে পারে না। কিম সেটা শুনে হতাশ হয়ে যায়। এত কষ্টের পরেও তারা আবারও জিরোতে এসে আটকে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, এত সহজে হার মেনে যাওয়ার মানুষ কিম নয়। তার মাথায় এবার একটা নতুন আইডিয়া আসে। সে উকিলের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে একদিনের জন্য তাইহোকে যেন তার হাতে তুলে দেওয়া হয়, আর কিম তাকে ক্রাইম স্পটে নিয়ে গিয়ে আবারও সে যেন সেদিনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করতে পারে। কিমের এমন প্রস্তাবে প্রথমে উকিল তার কথায় রাজি হয় না। একে তো তাইহোর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তার উপর সে মানসিকভাবে বিকৃত একটা লোক। তাছাড়া একজন খুনি কেনই বা নিজ হাতে তার খুনের প্রমাণ পুলিশের হাতে তুলে দেবে। তবে পরবর্তীতে কিম অনুরোধ করাতে সে ফাইনালি কিমকে একটা সুযোগ দিতে রাজি হয়। কিন্তু সেই সাথে তাকে ওয়ার্নিং দেয় যে এবার যদি কোনোভাবে সে ফেল হয় তাহলে কিমকে অনেক বড় শাস্তি পেতে হবে, হয়তো তাকে তার চাকরিটাও হারাতে হতে পারে। আর সেটা জেনেও কিম রিস্ক নিতে রাজি হয়ে যায়। পরদিন উকিল, পুলিশ সহ তাইহোকে নিয়ে তারা আবার সেই স্পটে যায়। সেখানে তাইহো নির্লজ্জভাবে সেই ঘটনার নকশা দেখাতে শুরু করে, কোথায় আঘাত করেছে, কোথায় দেহ পুড়িয়েছে আর কোথায় জুতো ফেলে রেখেছে। সৌভাগ্যক্রমে নদীর সেই অংশ থেকে আসলেই একটি জুতো উদ্ধার করা হয়। প্রথম ধাক্কায় মনে হয় এবার আইন কাজ করবে, কিন্তু আদালতে মোড় বদলায়। তাইহো অভিভূতকরণ করে বলে যে কিম তাকে টাকা এবং উপহারে মিথ্যে স্বীকারোক্তি করিয়েছে। আরও বড় সমস্যা, ম্যালেনা জুতোর সাইজ নেই তাইহোর হাতে থাকা ছুরির উপরেও ফিঙ্গারপ্রিন্ট। ফলে প্রমাণ মিললেও সেটা যথেষ্ট নয়। কোর্টে সময় নষ্ট করার অভিযোগে কিম এক প্রকার অপমানিত হন এবং শেষমেশ তার চাকরি যেতে পারে। কিন্তু কিমের জন্য চাকরি হারানোই মূল কষ্ট নয়। সে কষ্ট পাচ্ছে কারণ এমন একজন চালাক নিষ্ঠুর খুনি সমাজে ফের ঘুরে বেড়াবে। কিম কোর্টকে জানায় সে টাকাগুলো মিথ্যা সাক্ষীর জন্য দেয়নি, বরং সত্যিটা বের করার জন্য দিয়েছিল। কিমের শেষ কথা পরিষ্কার, 15 বছরে কারাদণ্ড পেয়ে যখন তাইহো বেরোবে তখনও তার নিষ্ঠুরতা থাকবে, তখন তাকে সমাজে ফিরতে দেওয়া না হবে। সেই জন্য কিম সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই মানুষটাকে আর নতুন কোনো অপরাধ করা থেকে বিরত রাখতে হবে। তবে আইন তো আর কারো ইমোশন বোঝে না, তাই প্রমাণের অভাবে আবারও তাইহোকে মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ তার আগের সাজাই বহাল থাকে। ফলে চরম হতাশা নিয়ে বাড়ি ফিরে এসে কিম ওই কঙ্কালের ছবি এবং ফরেন্সিক রিপোর্টগুলো ভালোভাবে দেখতে থাকে। তখনই একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়ে। সে লক্ষ্য করে যে মেয়েটার হাড় তারা খুঁজে পেয়েছে তার শরীরে একটা প্লাস্টিকের বার্থ কন্ট্রোল ডিভাইস লাগানো ছিল। কিমের তখন নিজের উপর খুব রাগ হতে থাকে যে সে এত বড় একটা ক্লু কিভাবে মিস করে গেল। সে তৎক্ষণাৎ কন্ট্রোল রুম থেকে 2004-05 সালের আশেপাশে গায়েব হয়ে যাওয়া মেয়েদের লিস্ট এবং সেই সময় বার্থ কন্ট্রোল ডিভাইস ইনজেক্ট করা মেয়েদের লিস্ট খুঁজে বের করে। দুটো লিস্টের মধ্যে থেকে একটা কমন নাম বের হয়ে আসে, আর সেই নামটা ছিল মিউন। এরপর কিমরা দুজন মিউনের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। একটা পর্যায়ে তারা জানতে পারে মৃত্যুর আগের কিছুদিন মিউনের কাছে একটা নাম্বার থেকে বারবার কল আসতো। সেই নাম্বারের ডিটেলস বের করলে দেখা যায় নাম্বারটা তাইহোর বোনের নামে রেজিস্টার করা আছে। কিম সেটা শুনে বেশ অবাক হয়। সে প্রথমে মিউনের বাড়ির অ্যাড্রেস বের করে সেখানে খোঁজ খবর নিতে যায়। সে আসলে জানতে চাচ্ছিল তাইহোর সাথে মিউনের সম্পর্কটা কী ছিল। সেখানে গিয়ে তার সাথে মিউনের মা এবং তার একমাত্র ছেলের দেখা হয়। তাদের কাছ থেকে কিম জানতে পারে যে তাইহোর সাথে মিউনের ভালোবাসার সম্পর্ক ছিল। মিউনের সাথে তার হাজব্যান্ডের ডিভোর্স হওয়ার পরেই সে তাইহোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে এই বিষয়টা মিউনের ছেলে কখনোই পছন্দ করত না। ওদিকে তাইহোর আচরণেও দিনে দিনে অনেক পরিবর্তন আসতে শুরু করেছিল। এরপর একদিন যখন মিউন তাইহোর অনৈতিক কাজগুলোর ব্যাপারে জানতে পারে, তখন সে আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না। এতে তাইহো রেগে গিয়ে এক পর্যায়ে তাকে খুন করে, আর তার লাশটা কেটে দুটুকরো করে অর্ধেকটা কবরস্থানে পুঁতে রাখে আর বাকিটা নদীতে ভাসিয়ে দেয়। মিউনের ছেলে যেহেতু ওই সময় অনেক ছোট ছিল, তাই মিউনের মা ভয়ে পুলিশের কাছে এগুলো স্বীকার করেনি। সে চাচ্ছিল না তার নাতি এসব ঝামেলায় পড়ুক। কোর্টরুমে তাইহোর বোন কাঁদতে কাঁদতে হাউমাউ করে ওঠে। তার ব্যথা দেখে কিম তাকে সান্ত্বনা দেয়। কিম পরে তাইহোর কাছে গিয়ে জানায় সে তাইহোর বাবার এবং মিউনের বিষয়ে তথ্য জেনে ফেলেছে। খবরটা শুনে তাইহো প্রথমে হারিয়ে যায়। সে ভেবেছিল 15 বছরের বেশি সময় পেরিয়ে গেলে আইন আর কার্যকর হবে না, তাই বাবার ঘটনায় সে নিরাপদ। কিন্তু মিউনের হত্যে 15 বছর পেরোয়নি, অতএব সেই কেসে তাকে আবার কোর্টে তোলা হয়। কিম কোনো ফাঁকফোঁকর রাখে না।
খুনের দিন সেখানে থাকা এক নারী কোর্টে এসে তাইহোকে এবং তার লেদার জ্যাকেটটি শনাক্ত করে। জ্যাকেটটি মনে পড়েছিল তার। মিউনের ছেলে আদালতে এসে নিশ্চিত করে তাইহোই তার মায়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল এবং তাইহোই মিউনকে খুন করেছে। দুই কেসের সাক্ষ্য প্রমাণ ও শনাক্তকরণের ভিত্তিতে আদালত তাইহোকে জীবনভর কারাদণ্ড দেন। কিমের নিরলস উদ্যোগী এই ফল এনেছে। কিমের চাকরিই ফেরত দেয়া হয়। তার সাহস এবং ধৈর্যের জন্য তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়, সাথে প্রমোশনও। তবুও কিম থেমে যায় না। ওজিহির বিচার না হওয়া পর্যন্ত তার অনুসন্ধান চলতেই থাকে। অপরদিকে সব আশা ভরসা হারিয়ে মানসিক যন্ত্রণায় আক্রান্ত হয়ে তাইহো এক পর্যায়ে জেলে নিজের জীবন শেষ করে সুইসাইড করে। এভাবেই শেষ হয় এই কাহিনী, বিচার, অন্বেষণ এবং মনস্তাত্ত্বিক সংঘাতের এক অদ্ভুত মেলবন্ধন। কেউ কখনোই পুরো সত্যকে সহজে মুছে ফেলতে পারে না, তবে সত্য খোঁজার পথ অনেক সময় গ্লানি, ত্যাগ আর ব্যক্তিগত মূল্য চেনে ভরা থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।